আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে বলে মনে করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দেশের সমস্যা নিয়ে কটূক্তি জামায়াতের। এসএসসি পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বাতিল, খাল খনন কর্মসূচিতে নতুন জাগরণের আশা দেখছেন পানি সম্পদ মন্ত্রী। পটুয়াখালীতে কম দামে ওষুধ বিক্রি করায় ফার্মেসি বন্ধের অভিযোগ। পল্লবীতে নিরাপত্তা প্রহরী হত্যা। হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে, ফের অবরোধ জারি করল ইরান। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারি গুলি, কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেল প্রতিশ্রুতি। পূর্বাঞ্চলে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম ডিজাইনে পরিবর্তনের ইঙ্গিত। ম্যান সিটি ট্রেবল জয়ী মৌসুমের মেডেল নিলামে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, গত 2 মাসে সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে বলে তাদের কাছে মনে হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শনিবার বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের গত 2 মাসের 7টি সাফল্য তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সালেহ শিবলি জানান, প্রধানমন্ত্রী নিয়মিত জনগণের মাঝে থাকছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। বিএনপি যে 31 দফার কথা বলছে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার 31 দফা নিয়ে গত 2 বছর 2.5 বছর জনগণের মুখোমুখি হচ্ছে। প্রত্যেকজন প্রার্থী জনগণের কাছে গিয়ে এই 31 দফা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কথা বলেছেন, জনগণের রায় নিয়েছেন। এরপর তার আলোকে আমরা যে নির্বাচনী ইশতেহার করেছিলাম সেটা সম্পর্কে কথাবার্তা বলেছেন। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা যখন সমাজের কাছে যাই তখন দেখি সমস্যার পাহাড় জমে আছে। শনিবার 18 এপ্রিল বেলা 11:30টায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামে আক্রান্ত শিশুদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আমরা সংসদে অনেক কিছু শুনি, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে আমের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নেই। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার পরিচালনা নীতিমালায় বড় পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। বহুল আলোচিত সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার সংক্রান্ত অনুচ্ছেদ 29 বাতিল করা হয়েছে। শনিবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের অনুচ্ছেদ 29 অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে প্রকাশ্যে বহিষ্কার করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে নীরবে বহিষ্কার করার সুযোগ ছিল। এক্ষেত্রে কক্ষ পরিদর্শককে পরীক্ষার পর গোপনীয় প্রতিবেদন তৈরি করে উত্তরপত্র আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হতো। ওএমআর শিটের প্রথম অংশ আলাদা না করার নির্দেশনাও ছিল। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন জাগরণ ও বিপ্লব সৃষ্টি হতে পারে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। কাইচ্চাবাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউসুফপুর রহমতখালী খাল পর্যন্ত এই পুনঃখনন কাজ পরিচালিত হবে। যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি এটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে নতুন ভাবে একটা জাগরণ সৃষ্টি হবে, নতুন বিপ্লব, নতুন আন্দোলন তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এক ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন সমিতির বিরুদ্ধে। যদিও অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার কলাপাড়া পৌর শহরের প্রগতি মেডিকেল হল নামের ওই ফার্মেসি বন্ধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ফার্মেসিটির পরিচালক সুদীপ্ত পাল জানান, বৃহস্পতিবার দুপুরে এক অসহায় ভিক্ষুক তার দোকানে এসে একটি ভিটামিন সিরাপ কিনতে চান, কিন্তু নির্ধারিত মূল্য পরিশোধের মতো
টাকা তার কাছে ছিল না। মানবিক কারণে তিনি কিছুটা কম দামে সিরাপটি বিক্রি করেন। এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের নেতারা তাকে একদিনের জন্য ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ করেন সুদীপ্ত পাল। তিনি আরও বলেন, নির্দেশনা অমান্য করলে বড় অঙ্কের অর্থদণ্ডের হুঁশিয়ারিও দেয়া হয়। অন্যদিকে রাজধানীর পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনকে হত্যার ঘটনায় এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেপ্তার ব্যক্তির নাম সাগর শেখ বাবু। গত 13 এপ্রিল দুপুর 1টার দিকে উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশ করতে গিয়ে বাধা পেয়ে ক্ষিপ্ত হন সাগর। তর্ক বিতর্কের এক পর্যায়ে তিনি নিরাপত্তা প্রহরী সালাউদ্দিনকে কিল ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান 55 বছর বয়সী ওই প্রহরী। ঘটনার পর সাগর পালিয়ে যান। শনিবার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, আক্রোশ থেকেই সাগর এই হামলা চালান। বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবারও অবরোধ জারি করেছে ইরান। শনিবার ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে প্রণালীটির নিয়ন্ত্রণ আগের মতোই সামরিক বাহিনীর হাতে থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, হরমুজ প্রণালী ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য প্রস্তুত হলেও ইরানের সঙ্গে আমাদের সব লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। এ বক্তব্যের পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক্সে পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে তাহলে হরমুজ বেশি দিন উন্মুক্ত থাকবে না। প্রণালীতে যাতায়াত ইরানের অনুমোদিত পথ অনুযায়ী চলবে। এর আগে শুক্রবার ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ঘোষণা করেছিল যে লেবাননে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচল উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সেখানে একটি ট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার প্রণালীতে ইরানি গানবোট থেকে ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ট্যাঙ্কারটির ক্যাপ্টেন জানান, ওমান থেকে প্রায় 37 কিলোমিটার উত্তর পূর্বে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের 2টি গানবোট তাদের দিকে এগিয়ে আসে। ইউকেএমটি ওর বিবৃতিতে বলা হয়েছে, কোনো ধরনের রেডিও বার্তা বা সতর্কতা ছাড়াই গুলি চালানো হয়। তবে ট্যাঙ্কার ও ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন। সংস্থাটি নিশ্চিত করেছে হামলায় আইআরজিএস সংশ্লিষ্ট 2টি গানবোট জড়িত ছিল। এদিকে একই দিনে ইরান আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে। ইরান প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, প্রণালীর নিয়ন্ত্রণ আগের মতোই সামরিক বাহিনীর হাতে থাকবে এবং ব্যবস্থাপনা পূর্বের অবস্থায় ফিরে গেছে। এর মাত্র একদিন আগে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ঘোষণা করেছিল যে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক মানের আরেকটা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বহুদিন ধরেই চলমান, তবে অগ্রগতি ছিল ধীর। শনিবার পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণস্থল পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের আরও কয়েকজন সদস্য। পরিদর্শন শেষে গণমাধ্যমকে তামিম জানান, পুরো ডিজাইনটি প্রতিমন্ত্রীকে উপস্থাপন করা হয়েছে এবং কিছু পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তার ভাষায়, পরিবর্তন শুধু পরিবর্তনের জন্য নয়, ডিজাইনের কিছু অংশ বাস্তব প্রয়োজনে সংশোধন করতে হবে। তামিম আরও বলেন, স্টেডিয়ামটি শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলার কথাও মাথায় রেখে নির্মাণ করা হবে। অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামের ভেতরে বাইরে ঘুরে বেড়াচ্ছে এক রহস্যময় খবর। ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ী মৌসুমের একটি সম্পূর্ণ মেডেল সেট নিলামে উঠছে। শীর্ষস্থানীয় ক্রীড়া স্মারক নিলামকারী প্রতিষ্ঠান বার্ডস নিশ্চিত করেছে, 5টি মেডেলের এই অসাধারণ ও ঐতিহাসিক সেট চলতি মাসের শেষ দিকে নিলামে তোলা হবে। মেড ইন ম্যানচেস্টার লাইভ নিলামের অংশ হিসেবে 28 এপ্রিল বিক্রির দিন নির্ধারণ করা হয়েছে। 2022-23 মৌসুমে ম্যান সিটি যে সাফল্য অর্জন করেছে, প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা তা পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব বলে মনে করা হয়। তাই এই মেডেলগুলো ধনী সংগ্রাহক, ক্লাব ইতিহাসবিদ এবং ফুটবল প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।